हेलो वर्ल्ड। मेरा नाम अतुल सुभाष है। मैं तकरीबन 34 साल का हूँ। बैंगलोर में रहता हूँ। आज मैं सुसाइड कमिट करने जा रहा हूँ। मेरे बच्चे को इंसाफ दिल। আমার মনে হয় মৃত্যুই আমার জন্য সবচেয়ে ভালো সমাধান। কারণ আমি যা উপার্জন করছি তা দিয়ে আমার শত্রুদের আরো শক্তিশালী করছি। আমার নিজের ট্যাক্সের টাকা দিয়ে এই আদালত, পুলিশ এবং পুরো সিস্টেম আমাকে, আমার পরিবার এবং আমার মতো আরো অনেককে হয়রানি করছে। আমার ওপর যারা অত্যাচার করেছে, আদালত যদি তাদের দোষী না মানে তাহলে আমার অস্থি আদালতের বাইরে নালায় ভাসিয়ে দিও। আমার সমস্ত মামলার শুনানি লাইভ করা হোক, যাতে মানুষ আমার মামলা জানতে পারে এবং বিচার ব্যবস্থার কি ভয়াবহ অবস্থা সেটা মানুষ যেন দেখতে পায়। আমার আত্মহত্যার নোট এবং ভিডিও আদালতে সাক্ষী হিসেবে গণ্য করা হোক। এগুলি ছিল 34 বছর বয়সী অতুল সুভাষের শেষ কিছু কথা, যার সামনে পুরো জীবন পড়েছিল। সে তার বৃদ্ধ বাবা মায়ের সহায় হয়ে উঠতে চেয়েছিল। তার স্বপ্ন ছিল যে তার জীবনের প্রতিটা মুহূর্তে সুখের সন্ধান করবে। কিন্তু দুঃখজনকভাবে এত কম বয়সে তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে হলো, যেটা সাধারণত কেউ তখনই নেয় যখন সে সম্পূর্ণভাবে হতাশার মধ্যে ডুবে যায়, যখন তার সামনে আর কোনো বিকল্প থাকে না, যখন জীবনের চেয়ে মৃত্যু তার কাছে সহজ মনে হয়। আদালতে যখন তার স্ত্রী নিকিতা সিংহানিয়া বলে, তুমি এখনো আত্মহত্যা করনি, তখন অতুল সুভাষ বলে, আমি যদি চলে যাই তাহলে তোমাদের পার্টি কিভাবে চলবে? তখন তার স্ত্রী উত্তর দেয়, পার্টি চলবেই। তুমি গেলে তোমার সম্পত্তি আমার হয়ে যাবে, তারপর তোমার বাবা মা গেলে তাদের সম্পত্তিও আমার হয়ে যাবে। কিন্তু যতক্ষণ তুমি বেঁচে থাকবে ততক্ষণ তুমি এবং তোমার ফ্যামিলি আদালতের চক্কর কাটতে থাকবে। এই কথাগুলো বলার পর তার স্ত্রী, শাশুড়ি এবং আদালতে বসা মহিলা বিচারক সবাই একসঙ্গে উচ্চ স্বরে হেসে উঠেছিলেন। এটি আরও একটি মিথ্যা মামলার গল্প, যা একজন মহিলা তার স্বামীর বিরুদ্ধে দায়ের করেছেন। অতুল সুভাষ বিহারের সমস্তিপুরের বাসিন্দা। বেঙ্গালুরুর একটি আইটি কোম্পানিতে কাজ করতেন। 2019 সালে ম্যাট্রিমনি অ্যাপের মাধ্যমে তার বিয়ে হয় নিকিতা সিংহানিয়া নামে এক মেয়ের সঙ্গে। তাদের 4 বছরের একটি সন্তানও আছে। বিয়ের পর নিকিতা নিয়মিত অতুলের কাছে অর্থের দাবি করতে শুরু করে। যখন বিষয়টি অসহনীয় হয়ে ওঠে তখন নিকিতা ও অতুলের মধ্যে ঝগড়া হয় এবং নিকিতা বাড়ি ছেড়ে চলে যায় ও আলাদা থাকতে শুরু করে। এরপর নিকিতা তার স্বামীর বিরুদ্ধে 8টি মিথ্যা মামলা দায়ের করেন, যার মধ্যে একটি ছিল 498A। নিকিতা অভিযোগ করেছিল যে তার স্বামী তার উপর অত্যাচার করত এবং পণের দাবি করত। এমনকি 2019 সালে নিকিতার বাবার মৃত্যু হয়, যিনি অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন। এই মৃত্যুর জন্য অতুলকে দায়ী করেছেন তার স্ত্রী। নিকিতা এই মামলা উত্তরপ্রদেশের জৌনপুরে নথিভুক্ত করে, যদিও অতুল বা নিকিতা কেউ জৌনপুরের বাসিন্দা ছিল না। শুধুমাত্র অতুলকে হয়রানি করানোর জন্য এমনটি করা হয়েছিল, যার ফলে অতুলকে গত 2 বছরে 100 বারেরও বেশি বেঙ্গালুরু থেকে জৌনপুর যেতে হয়েছিল। আদালতে সিদ্ধান্ত হয় যে অতুল তার স্ত্রী নিকিতাকে প্রতি মাসে 40,000 টাকা দেবে, যাতে নিকিতা তাদের 4 বছরের ছেলেকে লালন পালন করতে পারে। আপনারা বিষয়টি একটু ভেবে দেখুন, যখন নিকিতা নিজেও একটি কোম্পানিতে কাজ করে উপার্জন করছিল, তখন কেন কেবলমাত্র অতুলকে সন্তানের যত্ন নেওয়ার খরচ বহন করতে হলো? সন্তান নিকিতারও ছিল এবং তিনিও উপার্জন করছিলেন। তাহলে কেন সন্তান যত্নের পুরো দায়িত্ব একপাক্ষিকভাবে শুধুমাত্র অতুলের উপর চাপানো হলো? অতুলের নিজের বেতন ছিল প্রায় 82,000 টাকা, যার মধ্যে 40,000 টাকা প্রতি মাসে তার স্ত্রীকে দিতে হতো, অর্থাৎ তার বেতনের প্রায় অর্ধেক টাকা। আর বাকি অর্ধেক টাকা দিয়ে অতুলকে বেঙ্গালোরের মতো এক্সপেন্সিভ জায়গাতে থাকা, খাওয়া, পড়া এবং তার ফ্যামিলির ভরণ পোষণ করার দায়িত্ব ছিল। আপনারাই বলুন, এটা কি অতুলের প্রতি ন্যায় ছিল? বিশেষ করে তখন যখন আদালতও জানত না যে প্রকৃতপক্ষে ভুল কার ছিল, ঘরের ভেতরে কি ঘটেছে সেটা কে দেখতে গিয়েছিল। কিন্তু মেয়েটি অভিযোগ করলেই সঠিক কোনো তদন্ত ছাড়াই ছেলেটিকে দোষী সাব্যস্ত করা হচ্ছে। এই বিষয়টি কি আইনের ভুল নয়? অতুল আদালতে এনসিআরবির তথ্য তুলে ধরে বলে, এইরকম মিথ্যে কেসে অনেক ছেলেদের ফাঁসানো হচ্ছে এবং তারা আত্মহত্যার মতো বড় স্টেপ নিতে বাধ্য হচ্ছে। তখন অতুলের স্ত্রী হাসতে হাসতে বলে, তুমি কবে করছো আত্মহত্যা? এই কথা শুনে মহিলা বিচারপতি এবং অতুলের শাশুড়ি ভরা আদালতে হাসতে শুরু করে। অতুল তার ভিডিওতে যে কথাগুলো বলেছে
তা কি আদালত বিবেচনা করবে? সে জানিয়েছে কিভাবে সে নিকিতার ভাইকে ব্যবসার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়েছিল। আলাদা হওয়ার পরে অতুল এবং তার পরিবারের উপর মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল। কিভাবে ক্রমাগত তার কাছ থেকে অর্থ দাবি করা হতো, কিভাবে ফাইনাল সেটেলমেন্টের জন্য নির্ধারিত 1 কোটি টাকার অঙ্ককে 3 কোটিতে বাড়িয়ে দেওয়া হয়েছিল। আদালতের মহিলা বিচারক কেসটিকে সেটেলমেন্ট করানোর নামে অতুলের কাছ থেকে কয়েক লক্ষ টাকার দাবি করেছিল। যখন একজন মানুষ এত সমস্যার মধ্যে পড়ে এবং অত্যাচারের শিকার হয়, তখন মৃত্যু তার কাছে অনেক সহজ পথ বলে মনে হয়। অতুল চাইলে টাকা দিয়ে আরও কিছুদিন বেঁচে থাকতে পারত, কিন্তু তার মনে হয়েছে যে সে যে চক্রে ফেসে গেছে সেখানে তার কথা কেউই শুনবে না। ভারতকে পুরুষ প্রধান দেশ বলে একটি মিথ্যে উপাধি দেওয়া হয়েছে, যেখানে পুরুষদের জন্য আইন এতটাই কঠোর যে আত্মরক্ষার সুযোগটুকুও দেয় না। অতুলের মৃত্যুর পর তার আইনজীবীর একটি বক্তব্য সামনে এসেছে, যেখানে তিনি বলেছেন আদালতের কোনো ভুল নেই। তার স্ত্রী টাকা চাইছিল, তা দিয়ে দিলে কি সমস্যা ছিল? যদি মনে হয় টাকার পরিমাণ বেশি ছিল, তাহলে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেতে পারত। তবে এখানে কে আপন কে পর সেটা বোঝা খুবই কঠিন। এই সেই আইনজীবী যিনি অতুলের কাছ থেকে টাকা নিয়ে তার মামলা লড়তেন। আমার মনে হয় এই আইনজীবীও নিকিতা ও তার পরিবারের সঙ্গে মিলে গিয়েছিল, যাতে এই মামলাটি কখনো সঠিক পথে এগোতে না পারে। অতুল যে বিচার ব্যবস্থার দিকে আঙুল তুলেছে তা একেবারে সঠিক, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি জানি এই মুহূর্তে পুরো দেশ নিকিতা ও তার পরিবারের প্রতি রাগে ও ক্রোধে ফুঁসছে। আমিও তাদের প্রতি সমান রাগ অনুভব করি। তবে আমার খারাপ লাগছে সেই মহিলাদের জন্য যারা এই সমাজের বুকে সত্যি অত্যাচারিত এবং যাদের জন্য এই ধরনের আইন তৈরি করা হয়েছে। তাদের এই ধরনের আইনের খুব দরকার। এতে কোনো সন্দেহ নেই যে আজও দেশে অনেক মহিলার অবস্থা খুবই খারাপ। আজও পণ্যের জন্য তাদের ওপর অত্যাচার চালানো হয়, পুড়িয়ে মারা হয় তাদের, ঘরোয়া হিংসার শিকার হয় তারা। তাদের জন্য এই ধরনের আইন তৈরি করা হয়েছে। কিন্তু নিকিতার মতো কিছু মহিলারা এই আইনকে এতটাই অপব্যবহার করছে যে সত্যিকারের ভুক্তভোগী মহিলাদের কথা চাপা পড়ে যাচ্ছে। নিকিতার মতো স্বার্থপর নারীরা পুরো নারী সমাজের ওপর একটি কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে, যা অত্যন্ত চিন্তার বিষয়। গত কয়েক বছর ধরে এমন বহু ঘটনা সামনে এসেছে যেখানে একতরফাভাবে মহিলাদের পক্ষে রায় দিয়ে পুরুষের সম্মানকে প্রকাশ্যে অপমান করা হয়েছে। আমরা সকলেই জানি পণ দেওয়া এবং নেওয়া দুটোই খারাপ, কিন্তু যখন কোনো ডাইভোর্স হয় সেখানে এই অ্যালিমনি দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে এই নিয়ম লাগু হয় না কেন? দেশে যখন মহিলাদের সঙ্গে অন্যায় হয়েছে তখন মহিলাদের থেকেও বেশি পুরুষেরা তাদের অধিকারের জন্য আওয়াজ তুলেছে। কিন্তু এখন এই মামলায় যেখানে অতুল নিজের জীবন শেষ করে দিয়েছে, এখন কি একইভাবে ক্যান্ডেল মার্চ হবে? এ বিষয়ে আপনাদের কি মনে হয়? একটা সময় ছিল যখন বিয়ের মতো একটি পবিত্র সম্পর্ককে স্বামী স্ত্রী দুজনেই সম্মান করেছেন, সম্মানের সাথে তারা সারাটা জীবন এগিয়ে গেছেন। কিন্তু এখন যা দিনকাল চলছে, মনে হয় বিয়ে তো নয়, যেন ব্যবসা চলছে। এটি আর কতদিন চলতে থাকবে? যখন কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়, তখন স্ত্রীর দ্বারা স্বামীর কাছ থেকে যে বিশাল অঙ্কের টাকা আদায় করা হয়, তার কি কোনো নিয়ম বা আইন থাকবে না? যদি না থাকে, তাহলে যে কোনো স্বার্থপর মেয়ে টাকার জন্য কারোর সঙ্গে বিয়ে করে কয়েকদিনের মধ্যে ডিভোর্স চেয়ে তার কাছ থেকে বড় অঙ্কের টাকা আদায় করতে পারে। আদালতের উচিত কিছু নিয়ম তৈরি করা, যেখানে বিচার করা হবে কার ভুল, কতটা ভুল এবং কার কতটুকু দায়িত্ব, কতটা অর্থ দেওয়া উচিত তা ঠিক করা হবে। পরিবর্তন অবশ্যই প্রয়োজন, তবে এর পাশাপাশি এটাও নিশ্চিত করতে হবে যে নিকিতার মতো স্বার্থপর মহিলাদের কারণে সেই নিরীহ মহিলারা ক্ষতিগ্রস্ত না হয় যাদের সঙ্গে সত্যি অন্যায় হয়েছে। অন্যদিকে নিকিতা ও তার পুরো ফ্যামিলি এবং বিচারপতির উপর কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।